হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা ক্লাস 6-এর ভূগোল সাজেশন 2024 সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামে যেসব কোশ্চেনগুলো হয়, দেখো তোমাদের মার্ক হয় 15। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 নম্বরের হয়। দেখো, তোমাদের যে চ্যাপ্টার থেকে যে কটা কোশ্চেন আসে সেগুলি সম্পর্কে আলোচনা করবো। দেখো, এক একটা আকাশ ভরা সূর্য তারা, এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ থেকে 1 নম্বরের একটি কোশ্চেন আসে, মোট আসে একটাই আসে। এখান থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে একটাই এমসিকিউ আসে। দুয়েরটা দেখো, পৃথিবী কি গোল, এই চ্যাপ্টার থেকে তোমাদের সেম একটা এমসিকিউ আসে 1 নম্বরের। তারপরে দেখো, পৃথিবীর আবর্তন গতি, এই চ্যাপ্টার থেকেও তোমাদের সেম একটা কোশ্চেনই আসে 1 নম্বরের। তারপরে দেখো, ভারতের সাধারণ পরিচয়, এই চ্যাপ্টার থেকে তোমাদের এসএকিউ 1 নম্বরের একটা আসে আর 2 নম্বরের একটা আসে। এসএকিউ মানে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, তোমাদের এখান থেকে 3 নম্বর কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, ভারতের সাধারণ পরিচয়। এবং 5 নম্বর চ্যাপ্টার ভূপ্রকৃতি ও নদ নদী, এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা আসে শূন্যস্থান পূরণ করো আর একটা আসে 5 নম্বরের একটি কোশ্চেন, দিয়ে মোট 6 নম্বর থাকে এই অধ্যায়ে। এবং তুমি কোথায় আছো, এই চ্যাপ্টার থেকে আসে একটা 3 নম্বরের, এই চ্যাপ্টার থেকে 3 নম্বর। তোমাদের মোট 15 নম্বরের পরীক্ষা হয়। তোমাদের এই চ্যাপ্টার থেকে দেখো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব। তোমাদের আকাশ ভরা সূর্য তারা, এই চ্যাপ্টার থেকে আকাশ ভরা সূর্য তারা, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে 1 নম্বরের কোশ্চেন হয় সেটা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। দেখো, এক একটা বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো কি? জ্যোতিষবিদ্যা না মহাকাশবিদ্যা না জ্যোতির্বিজ্ঞান না মহাকাশ? উত্তর হচ্ছে কি সেটা জ্যোতির্বিজ্ঞান। দুইটা দেখো, সৌরজগতের সম্পর্কিত আলোচনা করা হয় জ্যোতির্বিজ্ঞানে না জ্যোতিষবিদ্যায় না নক্ষত্রবিদ্যায়? উত্তর এটা জ্যোতির্বিজ্ঞানে। তারপর দেখো, একটা পাই 1300 কোটি না 1400 কোটি না 1500 কোটি না 1600 কোটি বছর আগে মহাবিস্ফোরণের ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়? তা হচ্ছে উত্তর 1400 কোটি। তারপর দেখো, চারটা দিনের বেলায় সূর্য আর রাতের বেলায় রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দুকে কি বলে? জ্যোতিষ, নীহারিকা না গহনপুঞ্জ না গহনপুঞ্জ? তা হচ্ছে জ্যোতিষ্ক। তারপর দেখো, পাঁচেরটা বলছে কি, তারা বা নক্ষত্র জন্ম হয় কোথা থেকে? নীহারিকা না আকাশগঙ্গা না কালপুরুষ না ছায়াপথ? নীহারিকা থেকে। তারপরে দেখো, 6টা আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদের কি বলা হয়? তাদের জ্যোতিষ বিজ্ঞানী বলা হয়। দেখো, তারপর দেখো 7টা লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় একটি কি গহনপুঞ্জ? ছায়াপথ, নক্ষত্র না ধূমকেতু? ছায়াপথ তৈরি হয়। তারপর দেখো, আকাশগঙ্গা হলো একটি বিরাট পেঁচানো কি গহনপুঞ্জ না নীহারিকা না ছায়াপথ না ধূমকেতু? তাহলে ছায়াপথ। তারপর দেখো, 9টা তারার রং কি থেকে বোঝা যায়? উত্তাপ, আয়তন, দূরত্ব না আকৃতি? উত্তাপ থেকে। এখানকার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, 10টা ছোট লাল তারার উষ্ণতা সব থেকে বেশি হয় না সব থেকে কম হয়? সব থেকে কম হয়। তারপর দেখো, 11টা যে তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা সবচেয়ে বেশি হয় তা হলো কি? তা হচ্ছে সাদা। তারপর দেখো, আলোর গতি 1 সেকেন্ডে প্রায় কত হয়? 1 সেকেন্ডে 2000, 20,000 না, এখানে হবে একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, 3 লক্ষ। ওকে। তারপরে দেখো, সূর্যের পরে ছাড়া আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হলো কি? কাছের নক্ষত্র হচ্ছে কি প্রক্সিমা সেন্টারি।
তারপর দেখো 14টা কালপুরুষ হলো এক ধরনের কি, কালপুরুষ হচ্ছে এক ধরনের নক্ষত্রপুঞ্জ। তারপরে 15 দেখো ইংরেজি এম অক্ষরের মতো নক্ষত্র মণ্ডলটি হলো কি, ক্যাসিওপিয়া। তারপরে দেখো 16টা কুশ চিহ্নের মতো আকৃতি বিশিষ্ট নক্ষত্র মণ্ডলকে কি বলা হয়, তা হচ্ছে বকমণ্ডল। তারপর দেখো উত্তর আকাশের 7টি উজ্জ্বল তারাকে একত্রে কি বলা হয়, কালপুরুষ না সপ্তর্ষি মণ্ডল না বকমণ্ডল, সপ্তর্ষি মণ্ডল। ওকে। তারপর দেখো 18টা যেখানে কৃত্রিমভাবে মহাকাশ গ্রহ তারা প্রকৃতি দেখার ব্যবস্থা থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্ল্যানেটোরিয়াম। তারপর দেখো 19টা কি বলছে যে আমাদের রাজ্যে প্ল্যানেটোরিয়াম দেখতে পাওয়া যায় কোথায়, তা হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায়, কলকাতায়। ওকে। তারপর দেখো 20টা রাতের আকাশে দৃশ্যমান অসংখ্য ঝিকমিক আলোকবিন্দুকে কি বলা হয়, তা হচ্ছে তারা। তারপর দেখো 21টা সূর্য থেকে পৃথিবীতে আলোর পৌঁছাতে সময় লাগে কত, 8 মিনিট 20 সেকেন্ড। ওকে। তারপর দেখো ক্যাসিওপিয়ার আকৃতি কেমন, ক্যাসিওপিয়ার আকৃতি হচ্ছে কেমন, তা হচ্ছে ক্যাসিওপিয়া এস আকৃতির, এল আকৃতি, এম আকৃতি। তারপর দেখো 13টা এক একটি তারার ঝাঁককে কি বলে, নক্ষত্রমণ্ডল না ছায়াপথ, নক্ষত্রমণ্ডল বলবে। তা 24টা দেখো যে নক্ষত্রের উষ্ণতা কম তা দেখতে পাওয়া যায় তা হচ্ছে কোন নক্ষত্র, নীল, লাল, বেগুনি না হলুদ, তা হচ্ছে লাল। তারপর দেখো প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন কিসে, সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, কৃত্রিম না ধ্রুবতারা। তাহলে শক্তিশালী টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে প্রায় 100 কোটি, 200, 300, 400, কোনটি 200 কোটি। তারপর দেখো সাথে সাথে শীতকালে পরিষ্কার রাতের আকাশে যেসব নক্ষত্রগুলো দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে কি কালপুরুষ। তারপর দেখো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি, তা হচ্ছে সূর্য। ওকে। তারপর দেখো মহাকাশের ভাসমান যে যে গ্যাসের বিশাল মেঘ জমাট বেঁধে তৈরি হয় সূর্য, সেগুলিকে কি বলা হয়, সেগুলিকে নাইট্রোজেন, হিলিয়াম থাকে না, অক্সিজেন, নাইট্রোজেন না হাইড্রোজেন, হিলিয়াম, তা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। ওকে। তারপর আবার সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু পায় কত, তা হচ্ছে 100 কোটি বছর। তারপর দেখো চারটা সূর্যের বাইরের দিকের উষ্ণতা পায় কত, তা হচ্ছে 6000 সেলসিয়াস। তারপর দেখো মানে 6000 ডিগ্রি সেলসিয়াস। ওকে। তারপর দেখো সূর্যের ভিতরের দিকের উষ্ণতা পায় কত, তা হচ্ছে 1.5 কোটি না 2 কোটি না 2.5 কোটি 3 কোটি, তা হচ্ছে 1.5 কোটি। তো দেখো সূর্যের রশ্মি যতটা পৃথিবীতে এসে পৌঁছায় তাহলে কতটা আসে, 200 কোটি ভাগের 20 ভাগ না 200 কোটি ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ এসে পৌঁছায়। তো দেখো সাধারণত সৌরঝড় জোরালো হয় প্রকৃতি 5 বছর, 7 বছর, 11 বছর আর 21 বছর, কত বছর অন্তর অন্তর, তা হচ্ছে 11 বছর অন্তর অন্তর। তারপর দেখো সৌরজগতের মোট গ্রহের সংখ্যা কটি, তা হচ্ছে মোট গ্রহের সংখ্যা 5, 8, 9, 8টি। তারপর দেখো সূর্যের গায়ের কম উত্তপ কালো দাগের মতো দেখতে জায়গাগুলোকে কি বলে, তা হচ্ছে সৌর কলঙ্ক। তো দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত গুণ, 3 লক্ষ গুণ ভারী। ওকে। তো দেখো আকাশগঙ্গা ছায়াপথ সৌরজগতের অবস্থান হচ্ছে কি, মধ্যভাগে, প্রান্তভাগে না শুরুর দিকে, শেষের দিকে, প্রান্তভাগে। তারপর দেখো 12টা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত গুণ, তা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সৌর পরিবারের অন্তস্থ গ্রহের সংখ্যা কটি, তা হচ্ছে 4টি। তারপর দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, সবাই জানো। সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে সৌরজগতের দ্রুততম গ্রহ হচ্ছে কি বুধ। তাহলে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি, বুধ, শুক্র, পৃথিবী, শুক্র। তারপর দেখো শুক্র গ্রহের পরিক্রমণ পথ হলো কি, ঘড়ির কাঁটার মতো না ঘড়ির কাঁটার গতিপথের বিপরীত দিকে, ঘড়ির কাঁটার গতির মতো হয়। ওকে। এক একটা সৌরজগতের উষ্ণতা গ্রহ, সৌরজগতের উষ্ণতম গ্রহ কি, শুক্র। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কি, বুধ। ওকে। তারপর দেখো শুক্র গ্রহের 1 বছরের সম্পূর্ণ হয় কতদিনে সম্পূর্ণ হয়, 255 দিনে। তারপর দেখো সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবচেয়ে উজ্জ্বল যে জ্যোতিষ্ক দেখা যায় সেটি হচ্ছে কি, সন্ধ্যা তারা, এটা ডবল। তারপর দেখো সন্ধ্যা তারা ও শুক্র তারার নামে ডাকা হয় যে গ্রহকে, তা হচ্ছে কি, শুক্র গ্রহকে শুক্র তারা, সন্ধ্যা তারা হয় নামে ডাকা হয়। তারপর দেখো
যে গ্রহটি একদিন তার 1 বছরের থেকে বড় সেটি হচ্ছে কি? শুক্র গ্রহ। তারপর দেখো শনি হলো সৌর পরিবারের কি বামন গ্রহ, অন্তঃস্থ না বহিস্থ? বহিস্থ গ্রহ। তারপর দেখো পৃথিবীকে কি বলা হয়? পৃথিবীকে সবুজ গ্রহ বলা হয় না নীল গ্রহ না লাল গ্রহ? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে কতদিন? 224, 365 না 668 না 690? তা হচ্ছে 687। তারপর দেখো 27টা সৌরজগতের যে গ্রহের আবর্তনের সময় পৃথিবীর প্রায় অনুরূপ তার নাম কি? তা হচ্ছে মঙ্গল গ্রহ। তারপর দেখো লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। ওকে। যমজ গ্রহ কাকে বলা হয়? যমজ গ্রহ শুক্র গ্রহকে বলা হয়। তো মাটিতে ফেরাস অক্সাইড মানে বেশি থাকায় মঙ্গল গ্রহকে যে রঙের দেখায় তা হচ্ছে কি? লাল রঙের দেখায়। তারপরে সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে। সৌরজগতের বৃহত্তম গ্রহ। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কি? গ্যানিমেড। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। তারপরে বৃহস্পতির আয়তন কত? 13 কোটি। তারপর দেখো যে গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি তা হচ্ছে পৃথিবী, শনি, বৃহস্পতি। তো দেখো বৃহস্পতির তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি? -150 ডিগ্রি সি। তারপরে দেখো 36টা একমাত্র যে গ্রহের চারপাশে 7টি উজ্জ্বল বলয় আছে সেটি হচ্ছে কি? শনি গ্রহে 7টি বলয় আছে। তারপর দেখো 37টা যে গ্রহের আবর্তনের সবচেয়ে কম সময় নেয় তা হচ্ছে বৃহস্পতি গ্রহ। তারপর দেখো সূর্যের চারিদিকে একবার ঘুরতে বৃহস্পতি গ্রহের সময় লাগে 10-12 বছর। তারপর দেখো ইউরেনাসের পরিক্রমণকাল কত? 165 না 84 বছর। জলের থেকে কম ঘনত্ব গ্রহটির হচ্ছে পৃথিবী না মঙ্গল না শনি? তারপর দেখো সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? সৌরজগতের শীতলতম শনি না ইউরেনাস? ওকে, ইউরেনাস। তারপর দেখো মিথেন গ্যাস বেশি থাকায় যে গ্রহের রং সবুজ দেখায় তা হচ্ছে কি? ইউরেনাস মিথেন গ্যাস থাকার জন্য। তো দেখো সূর্যের 7 রঙের মধ্যে কোন রং মানে কোন রংটি সবচেয়ে বেশি করে আকাশ জুড়ে বিস্তৃত হয় তা হচ্ছে নীল রং। ওকে, সেটা। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ কি? পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর জন্য না হচ্ছে পৃথিবীর চারিদিকে নীল থাকা? তা হচ্ছে পৃথিবীর ওপরতে থাকা নীল জলরাশির জন্য। তারপর দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি। তো দেখো শীতলতম গ্রহ ইউরেনাসের তাপমাত্রা কত? -216 ডিগ্রি। তারপরে যে গ্রহকে কোনো উপগ্রহ নেই সেটি হচ্ছে নেপচুন, ইউরেনাস না বুধ? তারপর দেখো সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে কার? তা হচ্ছে বৃহস্পতি গ্রহের। তবে মঙ্গল গ্রহের উপগ্রহের নাম হচ্ছে কি? গ্যানিমিড, ইউরেনো, ক্যালিপসো, তারপরে ডাইনামো ও ফেবস। তারপর দেখো মিরান্ডা যে গ্রহের উপগ্রহ তা হচ্ছে কি? তা হচ্ছে ইউরেনাস। তারপর দেখো পরিক্রমণের সর্বাধিক সময় লাগে কত? তা হচ্ছে নেপচুন। তারপর দেখো নেপচুনের উপগ্রহের সংখ্যা হচ্ছে কটি? 13টি। ওকে। তারপর চাঁদের তুলনায় পৃথিবীর আয়তন কত? তা হচ্ছে 4 গুণ বড়। তারপরে দেখো চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরে 24 ঘন্টায় না 27 ঘন্টায় 8 মানে বলছি কি একবার ঘুরতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। ওকে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 14 কোটি, 10 কোটি, 3,84,000 কিমি। তারপর দেখে অমাবস্যা থেকে পূর্ণিমার আবর্তনের পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের আলোকিত অংশের হাইবিন্দুকে কি বলে? চন্দ্রমাস, চন্দ্রকলা না চন্দ্রকলা। পৃথিবীর চারিদিকে চাঁদের ঘোরার সময়কালকে কি বলা হয়? চন্দ্রমাস। ওকে। তো দেখো শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে কি? গ্যানিমিড না টাইটান না ডাইমস? তা হচ্ছে টাইটান। তবে দেখো চাঁদ পরিক্রমণ করে সূর্যের চারিদিকে পৃথিবীর চারিদিকে। তবে টাইটানের উপগ্রহ কি? নেপচুন। ওকে। তারপরে দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহ নপুঞ্জের নাম কি? তা হচ্ছে সেরেস। মঙ্গল গ্রহের বৃহস্পতির মাঝে রয়েছে 4000 গ্রহণপুঞ্জ। তবে পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু দেখা যায় তা হচ্ছে 76 বছর অন্তর। হচ্ছে হ্যালির ধূমকেতু আবার দেখা যায় কত?
2060 সালে। তারপরে তারা খসাকে কি বলে, তা হচ্ছে উল্কা পড়া বা উল্কাকে বলে। তারপরে আকাশের রং আমরা নীল দেখি, কারণ কি? কারণ পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তরের জন্য। যে তিথিতে চাঁদকে সম্পূর্ণ উজ্জ্বল আলোকময় গোলাকার দেখায় তা হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমার দিনে দেখায়। এটা ছিল আমাদের প্রথম অধ্যায়, আকাশ ভরা সূর্য তারা। এই চ্যাপ্টার থেকে যেই এই কটা শর্ট পড়লে তোমাদের এর মধ্যে একটি কমন পেয়ে যাবে শিওর। তারপর দেখো আমাদের পরের চ্যাপ্টার, পৃথিবী কি গোল। পৃথিবী কি গোল, এই চ্যাপ্টার থেকে যে একটি কোশ্চেন আসবে, তোমরা আমাদের এই পিডিএফের এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো তাহলে কমন পেয়ে যাবে, অন্য কোনো শর্ট কোশ্চেন দেখার দরকার নেই। একটা দেখো, আকাশ যেখানে পৃথিবী এসে মিলিত হয়েছে সেই বৃত্তাকার রেখাকে বলা হয় কি? দিগন্ত রেখা। প্রাচীনকালের মানুষ বিশ্বাস করত পৃথিবীর আকৃতি তা হচ্ছে চ্যাপ্টার রুটির মতো। প্রাচীনকালে মানুষের অভিযানে যেত রেলগাড়ি না নৌকা করে না পালিকায়, কি হতো? নৌকায় করে। সমুদ্রগামী কোনো জাহাজকে তীর থেকে দেখলে প্রথমে যে অংশ দেখা যায় তা হচ্ছে কি? গোটা জাহাজ। তারপর দেখো, সমুদ্র তীরের দিকে আগত কোনো জাহাজের যে অংশ প্রথম দেখা যায় তাকে কি বলা হয়? মাস্তুল। তারপরে কোনো সমুদ্রের হ্রদের তীরে দাঁড়ালে পৃথিবীর গোলাকার মনে হয়, এই কথা প্রথম কে প্রমাণ করেন? তা হচ্ছে কি? এরাটোথেনেস। তারপর এরাটোথেনেস হলেন একজন গ্রিক দার্শনিক। ওকে। তারপর দেখো 1519 সালে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে প্রদক্ষিণ বেরিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন কে? ম্যাগেলান। তারপরে ম্যাগেলানের 5টি জাহাজের ভূপ্রদক্ষিণ করেন কত সালে? তা হচ্ছে 1519 সালে। তবে 1519 সালে পর্তুগিজ ম্যাগেলানের জাহাজে ভূপ্রদক্ষিণ শুরু করেছিলেন, তা হচ্ছে কটি? 5টি। ম্যাগেলান জাহাজে চেপে যাত্রা করেছিলেন পশ্চিম দিকে গিয়ে। তারপরে পৃথিবীর যে গোলাকার জাহাজ করে প্রদক্ষিণ করেছিলেন এটা প্রথম প্রমাণ করেন ম্যাগেলানার। তারপর দেখো, একটি চাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আকার তৈরি হয় তার বক্রতা কমে যায়। তারপর দেখো, পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে কত? 64 কিমি। তারপরে কোনো খোলা জায়গায় দাঁড়িয়ে দিগন্ত রেখাকে দেখলে তা হচ্ছে গোলাকার মনে হয়। তারপরে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে দিগন্ত রেখা তত কি বাড়ে। চন্দ্র গ্রহণের সময় ছায়া চাঁদের ওপরে পড়ে এবং পৃথিবীর দিকে। তারপর দেখো, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপরে পৃথিবীর যে ছায়া পড়ে তা হচ্ছে গোলাকার। গোলাকার বস্তু ছায়া দেখতে কেমন লাগে? গোলাকারই লাগে। একসঙ্গে সর্বত্র সূর্যোদয় হলে পৃথিবীর আকৃতি কেমন হয়? তা হচ্ছে চ্যাপ্টার সমতল। তারপরে মহাকাশচারী মহাকাশ বা মহাশূন্য থেকে পৃথিবীকে দেখতে যেভাবে দেখেছেন তা হলো কেমন? উজ্জ্বল এবং কি? গোলাকার। পৃথিবীর ছবি তোলা যায় কিসের সাহায্যে? ক্যামেরা না প্রাকৃতিক উপগ্রহ না কৃত্রিম উপগ্রহ থেকে? অ্যান্সার কৃত্রিম উপগ্রহ থেকে। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি পৃথিবীর গোলাকার আকৃতি পরোক্ষ প্রমাণ বা প্রত্যক্ষ প্রমাণ। তারপর দেখো আমি প্রথম পৃথিবীর ছায়া চাঁদের উপরে দেখে বলেছিলাম পৃথিবী গোল। মানে কে বলেছিল? অ্যারিস্টটল। তবে অ্যারিস্টটল ছিলেন একজন কি? গ্রিক দার্শনিক। পৃথিবীর যে গোলাকার এই ধরনের প্রমাণ প্রথম যে ভারতীয় বিজ্ঞানী দেন তার নাম কি? তার নাম আর্যভট্ট। পৃথিবী গোলাকার এই ভূগোলবিদ এই ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? তা হচ্ছে অ্যারিস্টোথেনেস। যে পৃথিবী আকাশ সম্পর্কে কোনো ধারণা দেননি তার নাম কি? নিউটন। তারপর দেখো কিছু শর্ট, পৃথিবীর মাঝ বরাবর কিছুটা স্ফীত, কিছুটা উপরে, কিছুটা নিচে, এগুলো লেখা কি? চ্যাপ্টা। পৃথিবীর একটা চ্যাপ্টা। পৃথিবীর আকৃতি হচ্ছে কি? কমলা লেবুর মতো না গোলাকার না অভিজ্ঞতা গোলাকারের মতো? অভিজ্ঞতা গোলাকারের মতো, তাই না? তারপর দেখো, পৃথিবীর আকৃতি অভিভূত গোলাক, কারণ পৃথিবীর দক্ষিণ মেরুর চাপ, পৃথিবীর উত্তর মেরুর উত্থিন না পৃথিবীর
নিরক্ষীয় অঞ্চল স্ফীতি এবং মেরু চাপটার জন্য। তবে দেখো পৃথিবীর আকৃতি কি গোলাকার, নাশপাতির মতো, কমলালেবুর মতো, জিয়াডের মতো। ওকে, কমলালেবুর মতো বলবে না। তবে দেখো পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি 40,000। 40,000, এটা কিন্তু উত্তর ঠিক। তবে দেখো পৃথিবীর মেরু ব্যাস কত? পৃথিবীর মেরু ব্যাস 12,714। তবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756। তবে দেখো পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসার্ধ 40 কিমি, 41 কিমি, 42 কিমি। ওকে, পৃথিবীর মাঝ বরাবর 41 কিমি, 42 কিমি পৃথিবী। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হচ্ছে কি? মাউন্ট এভারেস্ট। তারপর দেখো পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট যে পর্বতে অবস্থিত তার চান্দিস রকি হিমালয়, তা হচ্ছে হিমালয়। তারপরে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার। ওকে, তো পৃথিবীর সবচেয়ে নিচু স্থানটি অবস্থিত হচ্ছে কি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সর্বোচ্চ নিম্নতম স্থান হচ্ছে কি? মরিয়ান খাত। ওকে, তারপরে মারিয়ানা খাত সমুদ্র খাতটি অবস্থিত কোথায়? প্রশান্ত মহাসাগরে। এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে, অপশন না দেখে দেওয়াই ভালো। তো দেখো মারিয়ানা খাতের গভীরতা কত? 10,900 না 10,915। ওকে, এটা হবে অ্যান্সার, 10,915। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এবং সবচেয়ে নিচু স্থানের মধ্যে উচ্চতম পার্থক্য কত? জানো? 20 কিমি। তোমার কোনো বস্তুর ওজন নিরক্ষীয় রেখার সবচেয়ে বেশি, সবচেয়ে কম। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবার দেখো আমাদের তৃতীয় চ্যাপ্টার কি? যে পৃথিবী আবর্তন গতি, পৃথিবীর আবর্তন। এই চ্যাপ্টার থেকে তোমাদের সেম 1 নম্বরের একটি আসবে। তোমরা ভালো করে এই কোশ্চেনগুলোই ফলো করো, তোমরা আশা করি সব কমন এই ভিডিও থেকে পেয়ে যাবে। অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। একটা পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে। এ কথা প্রথম প্রমাণ করেন কে? টলেমি, যে এরাটোথেনিস না কোপার্নিকাস? সূর্য নয়, এই পৃথিবী নয়, সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে, এই কথা প্রমাণ করেন কোপার্নিকাস। কোপার্নিকাস ছিলেন একজন ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী, ফ্রান্সের না পোল্যান্ডের ছিল। ওকে, সূর্য রোজ পূর্ব আকাশে উঠে আর পশ্চিম আকাশে ডোবে, এটা কে বলেন? সূর্যের দৈনিক আপাত গতির ফলে। ঠিক আছে, তারপর চারটা দেখো পৃথিবীর অক্ষতলের সাথে যে কোনো থাকে তা হচ্ছে কোন থাকে? তা হচ্ছে 66 ডিগ্রি করে। তারপর দেখো 5টা পৃথিবী নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্বে এক পাক ঘুরতে যার সময় লাগে তা হচ্ছে আবর্তন গতির ফলে হয়। পৃথিবীর আবর্তন গতির সময় কাল হতো 24 ঘন্টা সময় লাগে। অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমে যায়। নিরক্ষরেখা পৃথিবীর আবর্তন বেগ কম না বেশি হয়? বেশি হয়। তবে দেখো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয় কোথায়? নিরক্ষরেখায় না মেরুতে? মেরুতে কম হয়। ওকে, পৃথিবীর দিন রাত্রির পরিবর্তনের কারণ কি? পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘুরছে। তারপর দেখো একদিন সমান কত? 24 ঘন্টায় হয়, জানো তো? তারপরে পৃথিবীতে আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় পরস্পরে মিলিত হয় তাকে কি বলা হয়? অর্ধবৃত্তাকার, উপবৃত্তাকার না ছায়াবৃত্ত না পরাবৃত্ত? এটা হবে ছায়াবৃত্ত। ছায়াবৃত্তের অপর নাম কি? তা হচ্ছে আলোকবৃত্ত। তবে দেখো পৃথিবীর ভূপৃষ্ঠে কোনো স্থানে ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার বৃত্তে প্রবেশ করলে তাকে রাত্রি বলে। ওকে, তারপর দেখো সূর্যোদয়ের আগের সময় হলো গোধূলি বেলা না উষা না সন্ধ্যা? কি বলে? উষা বলে। ওকে, গোধূলি বেলা হয় দুপুরবেলাকে, সন্ধ্যে। সূর্যাস্তের ঠিক পরে এবং সন্ধ্যার আগের সময়কে কি বলে? সূর্যাস্তের ঠিক পরে এবং সন্ধ্যার আগের সময়কে কি বলে? তা হচ্ছে গোধূলি বেলা। ওকে, পৃথিবীর মহাশূন্য ঘুরছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না, কারণ মধ্যাকর্ষণের ফলে। জানো, পৃথিবীর মধ্যাকর্ষণের টানের কথা প্রথম আইজাক নিউটন বলে। হ্যাঁ, তারপর দেখো সূর্যের ঘড়ির দ্বারা সময় নির্ণয় করা হয় দিনের বেলা রাতের বেলা? দিনের বেলা।
তারপর দেখো কখন তোমার ছায়া সবচেয়ে ছোট হয়, যখন বিকেল না দুপুরবেলায়। ওকে, তারপর দেখো সূর্যের আপাত বার্ষিক গতিবেগ বা গতিপথকে কি বলা হয়, রবিমার্গ। তবে 1 ঘন্টা সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় কি 1 মিনিট। তারপর দেখো 1 জানুয়ারি সকালবেলায় অস্ট্রেলিয়ার মানুষ যখন নববর্ষ উপভোগ করছে, তখন আমেরিকার যুক্তরাষ্ট্র 31শে ডিসেম্বর রাত্রিবেলা, 31শে ডিসেম্বর সকালবেলা, 31শে ডিসেম্বর সকালবেলা। তাও দেখো দুয়েরটা, জানুয়ারি মাসের প্রথম নববর্ষ পালন করে যে দেশ, তা হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, তারপর দেখো জাহাজে বা প্লেনে করে পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যায়। ওকে, তারপর দেখো আন্তর্জাতিক তারিখ রেখা যে দাগিমা রেখাকে অনুসরণ করে তা হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর দুপাশের সময়ের পার্থক্য হয় 24 ঘন্টা। তারপর দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে কিসের ওপর, ইউরোপের ওপর, দক্ষিণ আমেরিকার ওপর, প্রশান্ত মহাসাগরের ওপর। তাও দেখো মেরিডিয়ান কথার অর্থ কি, মিড ডে। তা দেখো দাগিমা বদলে যায় কি, স্থানীয় সময়। ভারতের প্রমাণ সময় ধরে নেওয়া হয়, তা হচ্ছে 82°30 দাগিমা রেখা স্থানীয় সময়। তারপর দেখো ভারতের প্রমাণ সময় ধরা হয় কলকাতার স্থানীয় সময়কে, ব্যাঙ্গালোরের স্থানীয় সময়কে, এলাহাবাদের স্থানীয় সময়কে। দুপুর 12টার পর থেকে রাত 12টার পর্যন্ত সময়কে কি ধরা হয়, তা হচ্ছে PM। হ্যাঁ, রেল স্টেশনের ঘড়ি 20 ঘন্টা মানে সাধারণ ঘড়ির কথা সকাল 8টা না রাত 8টা। ঠিক আছে, দেখো তোমাদের ওই চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবার তোমাদের তুমি কোথায় আছো এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের একটি কোশ্চেন আসবে, আর তোমরা এই কোশ্চেনের মধ্যে থেকেই কমেন্ট পেয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেন, অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন? কারণ কি বলছে, প্রতিটি অক্ষরেখার সম অক্ষ অর্থাৎ সমান অক্ষাংশ বিশিষ্ট বলে অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয়। তারপর 2টা দেখো, দাগিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় কেন? ভেরি ভেরি স্টার কিন্তু কোশ্চেনটা। কারণ বলা হয় দাগিমা রেখার সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের মূলমধ্য রেখাকে থেকে কতটা পূর্বে এবং পশ্চিমে অবস্থিত তা জানা যায়, এবং দাগিমার রেখাগুলি এইভাবে কোনো দেশের অবস্থান নির্ণয়ে সাহায্য করে বলে একে দেশান্তর রেখা বলা হয়। তারপরে দেখো নিরক্ষরেখাকে বিষুব্য রেখা বলা হয় কেন? কারণ বিষুব্য শব্দের অর্থ সমান দিন সমান রাত। নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষাংশের সঙ্গে 63.66 ডিগ্রি কোণে হেলে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করলে সূর্য কিরণ নিরক্ষরেখার ওপর সবসময় লম্বভাবে পড়ে। এর ফলে নিরক্ষরেখা সর্বদা দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, তাই নিরক্ষরেখাকে বিষুব্য রেখা বলা হয়। তারপরে দেখো নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্টার। তোমরা যদি কেউ এই কোশ্চেনগুলোই ফলো করো, তোমরা কিন্তু তোমাদের অনেক কমন পেয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্টে। তোমরা 15-র মধ্যে 12-13 পেয়ে যাবে। তারপর দেখো গোলকের ভূপৃষ্ঠে অঙ্কিত বৃত্তের কেন্দ্র এবং গোলকের কেন্দ্র যখন একই বিন্দুতে অবস্থান করে তখন তাকে মহাবৃত্ত বলে। ওকে, নিরক্ষরেখার মহাবৃত্তের কারণগুলি হচ্ছে, নিরক্ষরেখা হলো অক্ষরেখার মধ্যে সবচেয়ে বড় বৃত্ত। এর থেকে বড় বৃত্ত কোনো বৃত্ত ভূগোলকে এই আঁকা সম্ভব হয় না। তারপর দেখো অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্য। ভেরি ভেরি কিন্তু স্টার। এটা তোমাদের 3 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে। দেখো তোমাদের আকার, অক্ষরেখার আকার কেমন, দাগিমা রেখার আকার। প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত হয় এবং অর্ধবৃত্ত হয়। সংখ্যা, এর অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টা, আর দাগিমা রেখার সংখ্যা 360টা। দৈর্ঘ্য, দেখো এর দৈর্ঘ্য হয় না, এর সব একই দৈর্ঘ্যের।
তারপর দেখো এরা সকালবেলায় পূর্ব পশ্চিমে, এরা উত্তর দক্ষিণে, এরা পরস্পরের সমান্তরাল, এরা পরস্পরের সমান্তরাল নয়। তারপর দেখো নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য। দেখো এই বিস্তৃত নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে মধ্যরেখা। এর আকৃতি নিরক্ষরেখা পূর্ণবৃত্ত, হচ্ছে অর্ধবৃত্ত। গণনার ভিত্তিতে অক্ষরেখার মান গণনা করা হয়, মূল মধ্যরেখার মান গণনা করা হয়। তারপর দেখো গোলার্ধ বিভাজন। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। মূল মধ্যরেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তকে পৃথিবী থেকে ভাগ করেছে। তারপর দেখো দ্রাঘিমা রেখা কাকে বলে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য বলে আলোচনা করো। দেখো তোমাদের দ্রাঘিমা রেখা হলো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত যে সকল অর্ধবৃত্ত কাল্পনিক রেখা অক্ষ রেখা 90 ডিগ্রি কোণে ছেদ করেছে তাকেই বলা হয় দ্রাঘিমা রেখা। দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য তিনটে আছে: আকৃতি ও পরিমাণ অনুসারে, একটা মান অনুসারে, বিস্তৃত আর সমকোণ ছেদ। তারপর দেখো কর্কটক্রান্তি রেখা কাকে বলে? যে নিরক্ষরেখার উত্তরে অবস্থিত 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখাকে বলে। এর বৈশিষ্ট্য দেখো 21শে জুন তারিখে সূর্য ও কর্কটক্রান্তি রেখার উপরে লম্বাভাবে পড়ে। 2 নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে অক্ষরেখাকে সূর্যের আপাত প্রতিবিম্ব সর্বনিম্ন উত্তর সীমা বলে। এখানে নামকরণ করা হয়েছে কর্কটক্রান্তি রেখা এবং বিস্তার হচ্ছে ভারতের উত্তর পূর্ব। সেম একই মকরক্রান্তি রেখা পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, দেখে নাও ওটা। তারপর দেখো নিরক্ষরেখাকে মহাবৃত্ত রেখা বলা হয় কেন? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। স্টার এখানে 3টে কারণ দেওয়া আছে। 3 নম্বরে কোশ্চেন হয় সর্বাপেক্ষা বড় আকৃতির, একই বিন্দুতে অবস্থান আর সমান দুটি অংশ। তারপরে দেখো না, এই তোমাদের শেষ। এরপরে আমরা তোমাদের আর 2টো চ্যাপ্টার আছে, সেই 2টি চ্যাপ্টার আমরা পরের পার্টে আলোচনা করব। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। আমাদের ভিডিও যারা নতুন দেখছো তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।